আজকে অনলাইন ক্লাসের আলোচনার অধ্যায় লেখক সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের শেষ প্রবন্ধ হাত বাড়াও। হাত বাড়াও এই প্রবন্ধ যেহেতু একেবারে ক্ষুদ্র ছোট একটা প্রবন্ধ, কিন্তু এর যে তাৎপর্য কিন্তু গভীর। আপাত দৃষ্টিতে এটা একটা ক্ষুদ্র প্রবন্ধ হলেও এর আড়ালে একটা গভীর ব্যঞ্জনা লুকিয়ে রয়েছে। যে তাৎপর্য বা ব্যঞ্জনা আমার বাংলার যতগুলো প্রবন্ধ আছে, যতগুলো রচনা আছে, প্রত্যেকটা রচনাকেই ছুঁয়ে যায়। এই জন্য এটা আমাদের একটু নিজেদের মতো করে গভীরভাবে উপলব্ধি করতে হবে। এটা শুধু বোঝার ব্যাপার নয়, এটাকে উপলব্ধি করার ব্যাপার। তো যাই হোক, এটাকে উপলব্ধি করতে গেলে আগে এই হাত বাড়াও রচনাংশটা সবার পড়ে রাখা দরকার। তোমরা হয়তো পড়ে রেখেছো, কিন্তু আমি ছোট আছে বলে এখন একবার পড়ব। ওই জন্য সবাইকে সামনে হাত বাড়াও এই রচনাংশটা খুলে রাখতে বললাম। আমি পড়ব, লাইনের দিকে প্রত্যেকের চোখ থাকবে, একটু শুনবে, মাঝে মাঝে আবার প্রশ্নও করব। হাত বাড়াও। শীতকালে শুধু পায়ের পাতাটুকু ডোবে এমন নদী তিস্তা। হেঁটে পার হওয়ার সময় পেছনে যদি তাকাও, দেখবে আকাশের পিঠে পিঠ রেখে হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে প্রকাণ্ড এক দৈত্য। আসলে দৈত্য নয়, হিমালয় পাহাড়, আমাদের খুব কাছের পরিচিত। নন্দীগ্রামের এক অখ্যাত গাঁয়ে নোনা লাগা তাল গাছের বন পেরিয়ে আকাশের কোলের কাছে প্রথমে ছোট্ট একটা ফোঁটা, তারপর আস্তে আস্তে তাল গাছের মতো বড় হয়ে উঠল কি ওটা? আগন্তুক এক জাহাজের মাস্তুল। আর সামনের বালিয়াড়ি পেরিয়ে ধু ধু করে উঠল নীল সমুদ্র, বঙ্গোপসাগর। এই সমুদ্র হিমাচল, আমার বাংলা, পর্বত যার প্রহরী, সমুদ্র যার পরিখা। ফরিদপুরের গাড়ি আসতে তখনও অনেক দেরি। রাজবাড়ির বাজারে বসে আছি। পাতলা কুয়াশায় মোড়া 50-এর আকালের এক সকাল। আকাল মানে কি? দুর্ভিক্ষ। আকাল মানে দুর্ভিক্ষ। 50-এর আকাল মানে 50-এর দুর্ভিক্ষ বা মন্বন্তর। 50-এর আকালের এক সকাল। একটু দূরে স্টেশনের রাস্তায় মিলিটারির ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তু দেখলাম। আস্তে আস্তে 4 পায়ে এগিয়ে আসছে। চেনা কোনো জন্তুর সঙ্গে তার মিল নেই। কুয়াশার মধ্যেও জল জল করছে তার দুটো চোখ। একা থাকলে ভয়ে মূর্ছা যেতাম। মূর্ছা মানে কি? জ্ঞান হারানো। কেননা সেই চোখের দৃষ্টিতে এমন এক মায়া ছিল যা বুকের রক্ত হিম করে দেয়। হিম, জল, ঠান্ডা। আরও কাছে এগিয়ে এলো সেই মূর্তি। রাস্তার ধুলো থেকে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে। তার জ্বলন্ত দুটো চোখ কুয়াশায় কি যেন খুঁজে খুঁজে ফিরছে। ঠিক মানুষের হাতের মতো তার সামনের দুটো থাবা। আঙুলগুলো যেন আগার দিকে একটু বেশি সরু। গায়ে একটুও লোম নেই। কোন জন্তু? সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম। অমৃতের পুত্র মানুষ। 12-13 বছরের এক উলঙ্গ ছেলে। অমৃতের পুত্র মানুষ, এটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনায় আসব। মাজা পড়ে গেছে। মাজা মানে কোমর। হাঁটতে পারে না, তাই জানোয়ারের মতো 4 পায়ে চলে। বাজারের রাস্তায় খুঁটে খুঁটে খায় চাল আর ছোলা। ছুটে পালিয়ে এলাম স্টেশনে, কিন্তু আজও সেই দুটো চোখ, জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। 2 হাতে সোনা ছড়ানো নদী মালার দিকে তাকিয়ে তার নিঃশ্বাস শুনি। সরু লিগলিকে আঙুল দিয়ে
সেই সব খুনিদের সে শনাক্ত করছে। শহরে গ্রামে বন্দরে গঞ্জে জীবনের গলায় যারা মৃত্যুর ফাঁস পড়াচ্ছে, মাথা উঁচু করে বাঁচতে দিচ্ছে না যারা মানুষকে, সেই দুটি জ্বলন্ত চোখ শান্তি চায়। বাংলার বুক জুড়ে সবুজ মাঠের সোনালি ফসলে, চাষের গোলা ভরা ধানে ভরে উঠুক শান্তি। কারখানায় কারখানায় বন্ধনমুক্ত মানুষের আন্দোলিত বাহুতে বাহু মেলাক শান্তি। যুদ্ধ নয়, অনাহারে মৃত্যু নয় আর, কোটি কোটি বলিষ্ঠ হাতে এবার স্বাধীন সুখী জীবন, এবার শান্তি। যুদ্ধ আর দুর্ভিক্ষের ঘনায়মান অন্ধকারে দুটি জ্বলন্ত চোখ জেগে সমুদ্র হিমাচল এই বাংলায় পাহারা দিচ্ছে, আর মাটি থেকে দুটো হাত ছাড়িয়ে নিয়ে দুপাশে উঠে দাঁড়াবার চেষ্টা করছে সে। তোমরা হাত বাড়াও, তাকে সাহায্য করো। অমৃতের পুত্র মানুষ, এই লাইনের ব্যাখ্যা কারোর দ্বারা করা যাবে? অমৃতের পুত্র মানুষ বলতে এখানে কি বুঝিয়েছে? স্যার ভগবানের পুত্র মানুষ ওই হিসেবে বলেছে। হ্যাঁ, সেটা তো বলেছি। অমৃত, অমৃত খেলে অমর হয়, আর ভগবান অমৃত খেয়ে অমরত্ব লাভ করেছে, তার মানে ভগবান তো অমর। তাহলে অমৃতের পুত্র মানে ভগবানের পুত্র। তো ভগবানের পুত্র মানুষ বলতে কি বুঝালো? সব থেকে উন্নত জীব তো মানুষই পৃথিবীতে। তাহলে ভগবানের অমৃতের পুত্র কেন বলেছে? না, ভগবান তার সমস্তটা দিয়ে তৈরি করেছে, তাই অমৃত, অমৃত যেমন ভালো কিছু, সেরকমই ভগবান তার সমস্তটা দিয়ে, মানে সমস্ত ভালো কিছু দিয়ে মানুষকে তৈরি করেছে, তাই অমৃতের পুত্র। এখানে কি এই ছেলেটাকে বলা হয়েছে? এই ছেলেটার প্রসঙ্গে তো বলা হচ্ছে। যদি এই ছেলেটার প্রসঙ্গে বলা হয় তাহলে কিভাবে অর্থ বোঝাবে? এই যে বলছে না, সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম। কাকে দেখলাম? না, অমৃতের পুত্র মানুষ। যাকে দেখলো এখানে নির্দিষ্ট করে ওই 12-13 বছরের ছেলেটাকে বোঝানো হয়েছে। সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম, তাহলে সামনাসামনি আসছে কে? যাকে একটা অদ্ভুত ধরনের জন্তু বলে ভ্রম হয়েছিল, লেখকের ভ্রান্তি তৈরি হয়েছিল, সে যখন সামনাসামনি এলো তখন ওই যে বলছে 12-13 বছরের এক উলঙ্গ ছেলে, তো তার আগেই বলছে অমৃতের পুত্র মানুষ। তার মানে এখানে নির্দিষ্ট অর্থে অমৃতের পুত্র মানুষ মানে এই ছেলেটাকেই যদি ইন্ডিকেট করা হয়, তাহলে অমৃতের পুত্র মানে পরিস্থিতির সাপেক্ষে, ওই পরিস্থিতি, ওই পরিপ্রেক্ষিতে এখানে অমৃতের পুত্র মানুষ বলতে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, এখানে দুটো পরিস্থিতির কথা উঠে এসেছে। একটা হচ্ছে যুদ্ধ, শেষের দিকে আছে যুদ্ধ আর 50-এর আকাল। তার মানে যুদ্ধ আর 50-এর দুর্ভিক্ষ। তার মানে একে যুদ্ধ মানে ধ্বংস, তার প্রভাব, আতঙ্কিত মানুষ এবং মৃত্যু পথযাত্রী, এবং তার সঙ্গে যুক্ত হয়েছে দুর্ভিক্ষ বা 50-এর মন্বন্তর। তো সেই দুর্ভিক্ষের সময়, যুদ্ধের সময় বেঁচে থাকাটা, যারা বেঁচে রয়েছে মানুষ, এটা মনে হয় লেখক একটু কৌতুক করে হয়তো বলেছে যে এই পরিস্থিতিতেও বেঁচে রয়েছে, তার মানে এই পরিস্থিতিতে বেঁচে থাকাটাই যেন অমর হয়ে থাকার সমতুল্য। যারা বেঁচে রয়েছে সেই সমস্ত মানুষ যারা দিনের পর দিন শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে, অবহেলিত হয়েছে, যাদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হয়েছে, তা সত্ত্বেও তারা বেঁচে রয়েছে এখনও পর্যন্ত, তাহলে এ তো ভগবানের সমতুল্য, এ তো অমৃতের পুত্রের সমতুল্য, মানে ভগবানের পুত্রের সমতুল্য। তো বিশেষ করে যে ছেলেটা এখনও পর্যন্ত বেঁচে রয়েছে অথচ তার উপরে
কি আঘাত, কতখানি শোষণ তাকে করা হয়েছে, তাও বেঁচে রয়েছে। এ যেন অমৃতের পুত্র মানুষ, মানে এই ছেলেটার প্রসঙ্গেই কিন্তু বলা হয়েছে। মানে এত আঘাত, এত শোষণ, এত যন্ত্রণা, এত অবহেলা সহ্য করা সত্ত্বেও বেঁচে রয়েছে, তাই অমর হয়ে থাকা দেবতার পুত্রের সঙ্গেই সমতুল্য। যাই হোক, একটু নিজের মতো করে বোঝার চেষ্টা করবে, মানে এই পরিপ্রেক্ষিতেই কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, হাত বাড়াও, আমার বাংলা রচনার শেষ রচনা হাত বাড়াও। তো এই হাত বাড়াও রচনাটা ছোট হতে পারে, কিন্তু এখান থেকে পরীক্ষায় একটা প্রশ্ন থাকে। গত বছর নয়, তার আগের বছর বোধহয়, গত বছর আমার খেয়াল নেই, তবে তোমাদের লাস্ট কোশ্চেনটা একটু দেখতে হবে যে গত বছর যদি না এসে থাকে এখান থেকে কোনো প্রশ্ন, তাহলে আসার সম্ভাবনা আছে। ছোট, কিন্তু এখান থেকে যদি কোনো কোশ্চেন অ্যাটেন্ড করো, তাহলে এর যে উত্তর হবে সেই উত্তরে আগের বিভিন্ন রচনা থেকে অল্প অল্প করে কিছু কিছু বিষয় টেনে নিয়ে আসতে হবে। এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন এই রচনা থেকে, আগের রচনাগুলো থেকে উত্তরের জন্য প্রাসঙ্গিক কিছু কথা টেনে আনতে হবে, এবং সেটা যেগুলো সিলেবাসে আছে সেখান থেকে তো অবশ্যই নিতে হবে, সিলেবাসের বাইরেও যেটা আছে সেখান থেকেও অল্প অল্প করে হলেও নিতে হবে। আমি এর আগে বলেছিলাম না, আমার বাংলার কোনো না কোনো চ্যাপ্টার, কোনো না কোনো রচনা পড়ানোর সময় কিন্তু আমি বলেছিলাম, প্রত্যেককেই বলেছিলাম, অনলাইনে ক্লাসেই বলেছিলাম যে যদি পারা যায় প্রত্যেকটা রচনার 2-4 লাইন করে তার যে মূল অংশ, জিস্ট, ওটা কিন্তু একটু লিখে রাখতে বলেছিলাম। দায়িত্বও দিয়েছিলাম কাকে যেন দায়িত্বও দিয়েছিলাম। স্যার কৌশিকী। হ্যাঁ, ও তো অসুস্থ শুনলাম, দায়িত্ব দিয়েছিলাম ওকে। তোমরা লিখেছো কিনা জানি না, কিন্তু তোমাদেরও একটু হলেও লিখে রাখা দরকার ছিল, পড়ে রাখা, লিখে রাখা। যাই হোক, আমি একটু করে আলোচনা করে দিচ্ছি। আমার বাংলা এই রচনা গ্রন্থাগারে প্রকাশিত হয় 1951 খ্রিস্টাব্দে, এবং এই গ্রন্থের যতগুলো রচনাংশ আছে সেই রচনাংশগুলোর মধ্যে ভূমিকা ছাড়া আর এই শেষের রচনাংশটা ছাড়া বাকিগুলো এর আগে, মানে পরাধীন ভারতবর্ষে রংমশাল পত্রিকায় কিশোরদের উপযোগী করে প্রকাশিত হয়ে গিয়েছিল, কিন্তু পরে গ্রন্থাকারে প্রকাশিত হওয়ার সময় এর ভূমিকা অংশটা অন্তর্ভুক্ত হয়েছে, এবং হাত বাড়াওটাও পরবর্তীতে অন্তর্ভুক্ত হয়েছে। যাই হোক, লেখকের স্মৃতিচারণায় এই হাত বাড়াও রচনাংশের যে মর্মস্পর্শ করে যাওয়া কাহিনী, সেটাই ফুটে উঠেছে বা ভেসে উঠেছে লেখকের স্মৃতিচারণায়। লেখক কিছুতেই একটা স্মৃতি মন থেকে মুছে ফেলতে পারছেন না, যে স্মৃতি তাকে প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে। চোখ বন্ধ করলেই দুটো জ্বলন্ত চোখ যেন তার পিছনে ধাওয়া করছে। হয়তোবা সেই দুটো জ্বলন্ত চোখ তার কাছে কাতরভাবে আকুতি করছে, কাতরভাবে তাকে ওই অন্ধকার থেকে টেনে তোলার জন্য, তাকে আলোর পথে নিয়ে আসার জন্য, তাকে বাঁচতে দেওয়ার জন্য, তাকে উঠে দাঁড়ানোর জন্য। কিন্তু লেখক কিচ্ছু করতে পারেননি। লেখক তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেননি। দেখবে আমরা
যখন কোনো মানুষকে আমাদের চোখের সামনে এভাবে অসহায় হয়ে হারিয়ে যেতে দেখছি, অসহায় অবস্থায় বিপদে পড়ে যখন দেখছি তলিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে, বা হয়তো আমরা তার পাশ দিয়ে চলে যাচ্ছি, সাহায্য করতে চাইলেও পারছি না, বা হয়তো সাহায্য করছি না, ওই পরিস্থিতিও নেই, উপায়ও নেই, হয়তো বা ইচ্ছা করে, পরবর্তীতে ওই ঘটনাটা আমাদের স্মৃতিতে ভিড় করে আমাদেরকে বিদ্ধ করে এবং বিবেকের দংশন আমাদেরকে প্রতি মুহূর্তে কুরে কুরে খায়, আমাদেরকে তাড়া করে। পরবর্তীতে যখন আমরা ভাবি, মানে যেটাকে বলা হয় আত্মবিশ্লেষণ করি, তখন অনেক সময় ভাবি যে না, আমরা ভুল করেছি। হয়তো ওই সময় আমরা যদি একটু এগিয়ে যেতাম তাহলে আমাদের দ্বারা তার সাহায্য হতো, তিনি হয়তো বিপদ থেকে উদ্ধার পেতেন, তিনি হয়তো রক্ষা পেতেন। হয়তো ইচ্ছে করেই তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিইনি, তার পাশে দাঁড়াইনি, হয়তো আমরা ব্যস্ত ছিলাম তাই এড়িয়ে গেছি, তাকে এড়িয়ে চলে এসেছি। হয়তোবা আমরা বিপদে পড়তে পারি এই ভেবে তাকে এড়িয়ে চলে এসেছি। হয়তোবা কোনো ঝামেলা, কোনো উটকো ঝামেলা আমাদের ঘাড়ের উপরে আসতে পারে ভেবে আমরা তাকে এড়িয়ে পা চালিয়ে চলে এসেছি। কিন্তু পরবর্তীতে যখন আমরা একটু ধাতস্থ হই, একটু যখন আমাদের অবকাশের সময় আমরা পাই, মানে কর্মব্যস্ততা থেকে যখন আমরা একটু অবকাশের সময় পাই না, তখন কিন্তু আমরা ভাবি যে না, এটা আমাদের করা ঠিক হয়নি, এটা আমাদের ভুল হয়েছে। হয়তো আমাদের একটু সময়ের দ্বারা ওর কিন্তু জীবনটা বাঁচতে পারত, আমাদের একটু সাহায্য, একটু সাপোর্টে উনি কিন্তু বিপদ থেকে উদ্ধার পেতে পারতেন। হয়তো আমরা তখন আবার ভেবে দেখি, এই যে আমরা সাহায্য করলাম না, এই যে আমরা এড়িয়ে এলাম, হয়তো আমাদের জীবনে এমন কোনো পরিস্থিতি আসবে যখন আমরা যেভাবে এড়িয়ে এসেছি না, ওইভাবে আমাদের বিপদের সময় অসহায় অবস্থায় কেউ সামনে দিয়ে যাবে, কিন্তু এড়িয়ে চলে যাবে, আমাদের দিকে হাত বাড়াবে না। এই যে বোধ একটা সময় মানে আমাদের কিন্তু জাগে, তখন কিন্তু সেটা প্রতি মুহূর্তে তাড়া করে বেড়ায়, দুঃস্বপ্নের মতো ঘুমাতে দেয় না, না খাওয়া আমাদের বন্ধ হয়ে যায়, ঘুম উড়ে যায়। কি ঠিক বললাম নাকি সবটা মনে হলো বানিয়ে বললাম? এরকম পরিস্থিতি কখনো কখনো আসে, হয়তো কারোর লাইফে আসতেও পারে। কারণ আমরা প্রত্যেকেই নিজেকে ভালোবাসি, আমরা প্রত্যেকেই নিজেকে কমফোর্ট জোনে রাখতে ভালোবাসি, নিরাপত্তার বলয়ের মধ্যে রাখতে ভালোবাসি। কিন্তু অন্যরা যখন নিরাপত্তার বলয় থেকে অনিশ্চয়তার পথে এগিয়ে যায়, তখন কিন্তু আমরা আমাদের নিরাপত্তার গণ্ডি থেকে বের করে নিজেদেরকে সাহায্য করি না। কেন? ভয় আছে। ওই ভয় নিয়ে আমরা প্রতি মুহূর্তে মরি, আর এই জন্যই আজকের সমাজটার এই দশা। তো লেখক যাবেন স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার ভয়, এটা তো একটা বড় ভয়। যদি সাহায্য করি তাহলে আমাদের যে ব্যক্তি স্বার্থ জড়িয়ে আছে সেই স্বার্থ ক্ষুণ্ণ হবে। যদি মুখ খুলি তাহলে স্বার্থ ক্ষুণ্ণ হবে, যদি মুখ খুলি তাহলে আঘাত আসতে পারে, হ্যারাসমেন্ট করতে পারে কেউ। ভয় তো ওই যে স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার, স্বার্থ নষ্ট হওয়ার ভয়, না হলে আঘাত আসার ভয়, নিজেদের পরিবার রয়েছে তাদেরকে হারানোর ভয়, ভয় 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 ভয়, প্রতি মুহূর্তে ভয়ে ভয়েই আমরা বেঁচে রয়েছি। কি বলো, ঠিক বললাম নাকি ভুল বললাম? ভয় যদি না থাকে তাহলে তো পিছুটানি নেই। আমার যদি হারানোর ভয় না থাকে, কোনো কিছুর ভয় যদি না থাকে, তাহলে আমি মানুষকে কেনই বা সাহায্য করব না? কেউ যদি বিপদে পড়ে, কারোর উপর যদি আঘাত আসে, তাহলে কেন তার পাশে দাঁড়াবো না? প্রতি মুহূর্তে তো আমরা ভয় নিয়েই আছি, আর ভয়ের কারণেই প্রতি মুহূর্তে কী মনে হচ্ছে যে বাবা নিজেকে সরিয়ে রাখবো, নিজেকেই কোনো ঝামেলায় পড়তে দেব না। ওই যে বলো না, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। ঘরে আছি, খাচ্ছি যাচ্ছি, ভালো আছি,
অন্যের ওই হঠাৎ করে উটকো ঝামেলায় পড়ে নিজেদেরকে কেন বিপদের মধ্যে ঠেলে দেবো? নিজেদেরকে ঠেলে দেবো, পুরো পরিবারটাও তো বিপদের মধ্যে পড়তে পারে। তার থেকে বাবা যার সমস্যা সেই বুঝবে, আমার কি, আমি চোখ কান বন্ধ রাখবো। কে কিসের ভয় বুঝতে পারলে? হ্যাঁ স্যার। যদি আরও ভালো করে বুঝতে চাও তাহলে আরও কটা বছর পরে ভালো করে বুঝতে পারবে। এখন ওই অভিভাবক অভিভাবিকার ছত্রছায়া আছো বলে বুঝতে পারো না। তারা তো ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, ছেলে মেয়েদেরকে আগলে রেখেছে, মুখ দিয়ে আগলে রেখেছে। যেদিনকার নিজে অভিভাবক হবে, নিজে অভিভাবিকা হবে, সেদিনকার বুঝতে পারবে যে ভয় কী জিনিস, ভয় কাকে বলে, হারানোর ভয়টা কী। হ্যাঁ, তো লেখক সুভাষ মুখোপাধ্যায় রাজবাড়ির বাজারে বসে আছেন। তিনি হয়তো যাবেন ফরিদপুরে, তাহলে ফরিদপুরের গাড়ি ধরবেন। ফরিদপুরের গাড়ি আসতে তখনও কিছুটা দেরি। বসে রয়েছেন, ওই যে 50-এর আকাল, 50-এর দুর্ভিক্ষের এক সকাল, শীতের সকাল বোঝা যাচ্ছে, কুয়াশা ঘেরা, একটা হালকা কুয়াশায় মোড়া রয়েছে, তার মানে পরিষ্কার দেখা যাচ্ছে না, দৃষ্টি আটকে যাচ্ছে। কিছুটা দূরে স্টেশনের রাস্তায় মিলিটারির ছাউনির পাশে হঠাৎ করে দুটো আলো জ্বলছে, দূর থেকে একটু আলো, হালকা আলো, জল 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 করছে আস্তে আস্তে। সেই আলো লেখকের মনে হলো একটা অদ্ভুত ধরনের জন্তুর চোখের আলো, চোখ দুটো জ্বলছে। এই ধরনের জন্তুকে এর আগে দেখেনি লেখক, এর আগে এইরকম ধরনের জন্তুর মুখোমুখি হয়নি। জন্তুর সঙ্গে, সাধারণত জন্তু বলতে যা বোঝায়, সেই জন্তুর সঙ্গে এই রকম জন্তুর কোনো মিল দেখতে পাচ্ছে না। আর কুয়াশার মধ্যে চোখ দুটো আস্তে আস্তে জল জল করছে, এগিয়ে আসছে। সঙ্গে লোকজন ছিল হয়তো, উনি না হলে লেখক একা থাকলে হয়তো ভয়ে অজ্ঞান হয়ে যেতেন, মূর্ছা যেতেন। যখন চোখ দুটো এগিয়ে এলো, সেই চোখ দুটোর মধ্যে ছিল একটা মায়া, একটা অন্য ধরনের দৃষ্টি। ওই দৃষ্টি লেখকের বুকের ভেতর পর্যন্ত গেঁথে গেছে, যা তার রক্তকে হিম করে দেওয়ার মতো দৃষ্টি। একটা অদ্ভুত ধরনের দৃষ্টি, অদ্ভুত ধরনের মায়া। ওই দৃষ্টির মধ্যে কেমন যেন একটা করুণ ব্যাপার রয়েছে, কেমন দৃষ্টির মধ্যে একটা আবেদন রয়েছে, করুণ একটা আবেদন রয়েছে। ওই দৃষ্টি অনেক কিছু বলতে চায়। ওই দৃষ্টির মধ্যে যেমন করুণ আবেদন রয়েছে, তেমনি ওই দৃষ্টির মধ্যে একটা তীব্র একটা আক্রোশ রয়েছে, ক্ষোভ রয়েছে, প্রতিহিংসার একটা আগুন জ্বলছে, ঠিকরে বেরিয়ে আসছে। অথচ ওই অদ্ভুত ধরনের জন্তু, এ তো কোনো জন্তু নয়, অমৃতের পুত্র মানুষ, 12-13 বছরের একটা উলঙ্গ ছেলে। বোঝো অবস্থা। এই আমাদের দেশ। অন্ন, বস্ত্র, বাসস্থানের অধিকার, এই ন্যূনতম অধিকার পূরণ করতে পারে না যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের কাছে আমাদের আর কি পাওয়ার থাকে, কি চাওয়ার থাকে? খাওয়া পরার, বাসস্থানের এই অধিকারটা তো পূরণ করবে। ধরে ধরে প্রত্যেকের বাড়ি করে দেওয়ার দরকার নাই, ধরে ধরে প্রত্যেকের গায়ে জামা কাপড় পরিয়ে দেওয়ার দরকার নেই কিনে কিনে, ধরে ধরে মুখে খাওয়ার দেওয়ারও দরকার নেই। তাহলে কি দিলে সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে? বাড়ি বাড়ি খাবার পৌঁছে না দিয়ে, বাড়ি বাড়ি পোশাক পৌঁছে না দিয়ে, বা বাড়ি তৈরি করে না দিয়ে, এমন কি দিলে সব কিছুর ব্যবস্থা করে নিতে পারবে? কি দেওয়া দরকার তাহলে? টাকা। তার মানে বাড়ি বাড়ি গিয়ে সবার হাতে হাতে টাকা তুলে দিয়ে আসতে হবে রাষ্ট্রনেতাদের। স্যার ব্যাংক অ্যাকাউন্টে। তুমি দিও।
কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে, সেই সুযোগটা দিতে হবে। বাকিরা নিজেদের যোগ্যতায় কর্ম করবে, কাজ পাবে, আর কাজটা পাইলে, চাকরিটা করলে অন্যগুলোর ব্যবস্থা নিজেরাই করে নিতে পারবে। গোড়াতেই গলদ হয়ে রয়েছে, গোড়াতেই গলদ করে রেখেছে। তখনই খাও, দেখি টাকাই দেয় যখনই মানে ভোট আসে স্যার, টাকা সে টাকা দিক গে। তার মানে বুঝতে হবে কোথাও না কোথাও পদ্ধতিতে ত্রুটি আছে, কোথাও না কোথাও ঘাটতি আছে, কোথাও গলদ রয়েছে। হয়তো একটাকে আড়াল করার জন্য আরেকটাকে ফোকাস করা হচ্ছে, এটাও বুঝতে হবে। তোমরা উচ্চশিক্ষা লাভ করার পরে কি চাইবে? হাতে টাকার বান্ডেল চাইবে, না নিজে প্রতিষ্ঠিত হবে? যোগ্যতা অনুযায়ী তুমি কাজ চাইবে, চাকরি চাইবে, কি চাইবে? তোমার হাতে চাকরি তুলে দিক, আমাদের হাতে চাকরি তুলে দিক, সেটা আমরা চাই না। কিন্তু আমাদের যা যোগ্যতা, সেই যোগ্যতা অনুযায়ী আমরা যে চাকরিটা পাবো তার ব্যবস্থাটা তো রাখতে হবে, এবং সেই ব্যবস্থাতে স্বচ্ছতাও থাকবে। স্বচ্ছতা না থাকলে কি করে পাবে? কেউ ক্লাস 8 পাস, কেউ মাধ্যমিক পাস, কেউ উচ্চ মাধ্যমিক পাস, কেউ বিএ পাস, আবার বিভিন্ন স্ট্রিম নিয়ে কেউ এগিয়ে চলেছে। তো তার যোগ্যতা অনুযায়ী যদি সে চাকরিটা পায়, তাহলে প্রত্যেকের হাতে হাতে টাকার বান্ডেলও তুলে দেওয়ার দরকার নেই, বাড়ি বাড়ি গিয়ে খাবারও দেওয়ার দরকার নেই, পোশাক কিনে দেওয়ারও দরকার নেই, বাড়ি তৈরি করে দেওয়ারও দরকার নেই। তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও ঘাটতি আছে, আর সেই ঘাটতিটাকে আড়াল করার জন্যই অন্যদিকে হাইলাইট করা হচ্ছে, অন্যদিকে ফোকাস করা হচ্ছে। তাহলে তৎকালীন পরাধীন ভারতবর্ষে ইংরেজ সরকার এই আপামর জনসাধারণের জন্য তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল কি? বলো, করেছিল? তারা তো ওই কিছু ইংরেজি জানা ইন্টারপ্রিটার তৈরি করতে চেয়েছিল, দোভাষীর ভূমিকায় কাজ করবে, কেরানিগিরি করবে ইংরেজ সরকারের তত্ত্বাবধানে থেকে, তাই তো চেয়েছিল। তারা ভারতবাসীর উন্নতি চায়নি, তারা নিজেদের উন্নতি চেয়েছিল। আর নিজেদের উন্নতি চেয়েছিল বলেই নিজেরা যেমন শোষণ করেছে, নিজেরা যেমন শোষণ কার্যে লিপ্ত হয়েছে, তেমনি সেই শোষণ কার্যে আরও অনেককেই ইনভলভ করিয়েছে, অনেককে জড়িয়ে দিয়েছে। এবং সেই শোষণ কার্যে ওই বহিরাগত ইংরেজ শক্তি যেমন লিপ্ত হয়েছিল, তেমনি আমাদের এদেশীয়রা লিপ্ত হয়েছিল। এবং এদেশীয়দের মধ্যে কারা রয়েছে? মালিক রয়েছে, কারখানার মালিক, কলকারখানা অফিসের মালিকরা রয়েছে, এবং সেই মালিকের মধ্যে বাড়ির মালিকও পড়ে। বাড়ির মালিক বাড়িতে থাকা চাকর বা ভৃত্যের ওপরে ওই রকমভাবে অত্যাচার করেছে, ওই রকমভাবেই শোষণ করেছে। কারখানার যে মালিক, তারা শোষণ করেছে শ্রমিকদেরকে, কৃষকদেরকে শোষণ করেছে জমিদার, মহাজন, জোতদার শ্রেণী। তার মানে এ দেশীয়রাও তো শোষণ করেছে। এ দেশীয়রা আর বিদেশিরা সবাই মিলে শোষণ কার্যে লিপ্ত হয়েছে, এবং সেই শোষণে 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 জর্জরিত হয়েছে। জর্জরিত হতে হতে আজকের রিক্ত নিঃস্ব হয়ে মাজা পড়ে গেছে, কঙ্কালসার চেহারাতে পরিণত হয়েছে। 12-13 বছরের একটা ছেলে, 12-13 বছরের বাচ্চা, যার হেসে খেলে বেড়ানোর বয়স, তাকে শুষে নিংড়ে একেবারে ওই আখের ছিবড়া করে ফেলে দিয়েছে। আখ মাড়াই করা, আখ যে পেশা হয়, যে মেশিনগুলো দেখো না, আখের রস খাও, যতক্ষণ না পর্যন্ত আখের রস একেবারে নির্যাসটাকে টেনে বের করে নিতে পারে, ততক্ষণ পর্যন্ত মেশিন চালাতেই থাকে। তারপরে একটা ছিবড়ার একটা দলা, তো সেই ছিবড়া করে দিয়েছে। এই যে 12-13 বছরের যে ছেলেটা, যার শরীরে পোশাক নেই, উলঙ্গ একটা ছেলে, অনাবৃত, তাহলে সেই একটা ছেলে অনাবৃত থাকবেই কেন? তার শরীরে পোশাক তুলে দেওয়ার দায়িত্ব তো রাষ্ট্রের, রাষ্ট্র নেতাদের। তারা সেই দায়িত্ব পালন করেনি, তার মানে ব্যর্থ। এক তো পোশাক,
তারপরে কি, মুখের গ্রাস কেড়ে নিয়েছে। ওই 12-13 বছরের ছেলেটাকে খাওয়ার খুঁজে বের করতে হচ্ছে কোথা থেকে? বাজারে পড়ে থাকা পোকা ধরা চাল, ছোলা, এগুলোকে খুঁটে খুঁটে খেতে হচ্ছে। কেন খেতে হবে? এ দেশ তো আমাদের, এ রাষ্ট্র তো আমাদের। আমাদের দেশ হওয়া সত্ত্বেও আমাদেরকে এইভাবে, এর থেকে জানোয়ার ভালো থাকে, এর থেকে জীবজন্তু অনেক ভালো থাকে, অনেক ভালো খায়। তাহলে কোথাও না কোথাও লেখক এদেশেরই অধিবাসী, তো লেখক একজন মানুষ, তারও তো বিবেক আছে, তারও তো মূল্যবোধ আছে, তারও তো নীতি নৈতিকতা, মূল্যবোধ, মনুষ্যত্ব আছে। তাহলে তিনি এই রকম ভয়ঙ্কর দৃশ্য দেখে থাকতে পারলেন না, হাত পা যেন ঠান্ডা হয়ে আসছে। নিজেকে স্থির করে এক জায়গাতে দাঁড় করিয়ে রাখতে পারেননি, তিনি দৌড়ে পালিয়ে এসছেন। যদি দৌড়ে না পালিয়ে আসতেন হয়তো ওখানে মূর্ছা যেতেন, অজ্ঞান হয়ে যেতেন। এতটা মর্মকে ছুঁয়ে গেছে তার, কারণ নিজের চোখে দেখছেন তো সারা বাংলা জুড়ে। আর বিশেষ করে একটা বাচ্চা ছেলে যে কিছু জানেই না, রাজনীতির শিকার হয়ে গেছে, এরকম পরিস্থিতির শিকার হয়ে গেছে। তো সেই ছেলেটার এই অবস্থা দেখে লেখকের মতো সত্যি মানবতা সম্পন্ন, মানবিকতা সম্পন্ন মানুষের হৃদয় কেঁপে উঠেছে। ছুটে চলে এসে তিনি ওই স্টেশনের ভিড়ে মিশে গেছেন, না হলে তিনি ওখানে থাকতে পারতেন না, অজ্ঞান হয়ে যেতেন। এবারে সেই ছেলেটা খুঁজে বেড়াচ্ছে, এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা, এই সবুজ, এই যে বাংলা, এই বাংলায় এমন ছেলে খুঁজে বেড়াচ্ছে তার সরু লিগলিকে আঙুল দিয়ে, রোগা রোগা সরু সরু আঙুল দিয়ে। বলো কাকে খুঁজে বেড়াচ্ছে? কাদের খুঁজে বেড়াচ্ছে? কাকে খুঁজে বেড়াচ্ছে? কাদের খুঁজে বেড়াচ্ছে? ঘুমিয়ে গেল নাকি রে? যারা জীবনের গলায় মৃত্যুর ফাঁস পড়াচ্ছে, যারা জীবনের গলায় মৃত্যুর ফাঁস পড়াচ্ছে, সেই সব খুনিদেরকে খুঁজে বেড়াচ্ছে, শনাক্ত করছে। কারণ ওই ছেলেটা আর বেঁচে নেই, ওকে বাঁচা বলে না। যার মাজা পড়ে গেছে, যে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, যার শরীরে কোনো পোশাক নেই, যার বুকের পাঁজর বেরিয়ে এসেছে, ওই ছেলেটা, রোগা লিগড়িকে কঙ্কালসার চেহারার অনাবৃত ছেলেটা তো বেঁচে নেই, ও তো মরেই গেছে। তাহলে এখন ওই ছেলেটা তার রোগা সরু লিগলিকে আঙুল দিয়ে খুঁজে বেড়াচ্ছে সেই সমস্ত খুনিদের, যে খুনি তাকে খুন করেছে। তার মানে তাকে খুন করেছে মানে এই ছেলেটা ওই মরে যাওয়া, মৃতপ্রায় হয়ে যাওয়া হাজার হাজার কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করছে। তার মানে যারা তাকে, অর্থাৎ তাদের মতো কোটি কোটি মানুষকে এই রকমভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, সেই সব খুনিদের শনাক্ত করে বেড়াচ্ছে। সেই সব খুনিদের মধ্যে অবশ্যই ব্রিটিশ শাসক রয়েছে, শাসক রূপে শোষক এক, জমিদার রয়েছে, মহাজন রয়েছে, মালিক শ্রেণী রয়েছে, আর যাদের পায়ের তলায় পিষ্ট হচ্ছে তারা উচ্চ বর্ণের ধনীপতি। সেই সমস্ত মানুষদেরকে খুঁজে বেড়াচ্ছে যারা নিজেদের ধানের গোলা ভরিয়েছে কৃষকদের ধানের গোলা লুট করে, যারা নিজেদের পকেট ভরিয়েছে, নিজেদের গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বাড়িয়েছে, তাদেরকে খুঁজে বেড়াচ্ছে। স্বাধীনতা তো এসেছে, ইংরেজরাও চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা যায়। লজ্জা নিবারণের বস্ত্র তাদের শরীরে ওঠে না, এমনও মানুষ আছে এই স্বাধীন দেশেও। এখনও গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স বেড়েই চলে, যাদের বাড়ছে তাদেরই বেড়ে চলছে। আর যারা সেই দিনকার সেই অন্ধকারে ছিল, আজও সেই অন্ধকারে রয়েছে। এখনও খুনি আছে, তখনও ছিল, এখনও খুনি আছে। তখনও মাজা পড়ে যাওয়া কঙ্কালসার চেহারার ছেলেটা ছিল, এখনও আছে। আর যারা ঠান্ডা ঘরে তখনও ছিল, আজও আছে। তাহলে এদেরকে টেনে তুলতে হবে,
এরা আজ খাদের মধ্যে পড়ে রয়েছে, অন্ধকার খাদের মধ্যে পড়ে রয়েছে। এদেরকে টেনে তুলতে হবে। এদেরকে টেনে তোলার দায়িত্ব কোন দিন শাসক নিয়েছিল, না কোন দিন শাসক নিচ্ছে বা নেয় বা নেবে? কথায় আছে না, রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়। এরাই হচ্ছে উলু খাগড়া। এই যে কে বাঁচায় কে বাঁচে গল্পেতে ছিল না, যে দুর্ভিক্ষ কবলিত সেই সমস্ত মানুষগুলো গ্রাম থেকে যখন শহরে উঠে এলো, তারা বাঁচার জন্য লড়াই করছে। লড়াই করছে কি? ভিক্ষাবৃত্তি করে লড়াই করছে। মৃত্যুঞ্জয় যখন তাদের কথা ভাবছে, তাদের পাশে পৌঁছে যাচ্ছে, প্রথম প্রথম কথা বলতো, গল্প করতো, তাদের সঙ্গে মিশতো, তাদের কথা শুনতো, তো পরবর্তীতে আর তাদের কথা শোনে না। তার কারণ সবাই এক কথা বলে, একই ধরনের। ওই যে কোথা থেকে কেমন করে কিভাবে সব হয়ে গেল, তারা জানে না। আসলে তারা জানে না তাদের ভাগ্যের এই নিদারুণ পরিহাসের পেছনে আসলে কারা রয়েছে। তারা আসলে দায়ী করছে কাকে? নিজের কপালকে, নিজের ভাগ্যকে। আসলে নিজের কপাল নিজের ভাগ্য দায়ী নয়। দায়ী কারা? তাদেরকে চেনার মতো সময়, শক্তি বা বুদ্ধি বা শিক্ষা কোনোটাই তাদের মধ্যে নেই, আজও নেই। আজকের মানুষ হয়তো সচেতন হয়েছে, আমরা জানি, পড়তে জানে। এমন এক মজুরের প্রশ্ন, এই কবিতাতে আমরা জানি যে শিক্ষিত হয়েছে, শ্রমিকও শিক্ষিত হয়েছে, মজুর শিক্ষিত হয়েছে, কৃষক শিক্ষিত হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কৃষক আত্মহত্যা করে, শ্রমিক আত্মহত্যা করে, এখনও পর্যন্ত অন্ধকারে ডুবে থাকে। নিজের অধিকারের জন্য আজও লড়াই করতে হয় তাদের। আরে লড়াই করতে হবে কেন? আমি স্বাধীন দেশে বাস করি, আমি সারা দিন একটা নির্দিষ্ট সময় থেকে নির্দিষ্ট সময় পর্যন্ত পরিশ্রম করে সেই পরিশ্রমের বিনিময়ে আমি পারিশ্রমিক পাবো। সেই পারিশ্রমিকটাকেই পাওয়ার জন্য আমাদেরকে কী করতে হয়? লড়াই করতে হয়। সেই পারিশ্রমিকের উপরেও থাবা বসায়। তো ওই পারিশ্রমিকটুকু পাওয়ার জন্যই যদি লড়াই করতে হয়, তাহলে আর দেশের কথা, দেশের উন্নতির কথা ভাববো কী করে? বা উন্নতি করার জন্য অতিরিক্ত যেটুকু সময়, যেটুকু শক্তি আমাদের দেওয়ার কথা, এনার্জি আর কি, তো সেটুকু দেবো কখন? একটা অদ্ভুত ব্যাপার তোমরাও লক্ষ্য করবে, দেখবে যেগুলো খুব সাধারণ ছোটোখাটো কাজ, ওই ছোটোখাটো সাধারণ কাজগুলো করার জন্য আমাদেরকে কতখানি হ্যারাসমেন্টের মুখে পড়তে হয়, আমাদেরকে কতবার ঘুরতে হয়। ধরো একটা ব্যাংকের কাজ করতে গেছো, অনেক রকমের সমস্যা, হয়তো একদিন ব্যাংকের কাজ করতে গিয়েও হয়নি, ঘুরতে হয়েছে। হয়তো গাড়ির ড্রাইভিং লাইসেন্স ল্যাপস হয়ে গেছে বা ল্যাপস হতে চলেছে, তুমি তা রিনিউ করতে যাবে, দেখবে সারা দিন যাবে, একদিন কেন 2 দিন যাবে, হয়তো হবেও না। হয়তো তুমি দেখলে একটা গ্যাস বুক করলে, দেখা গেল গ্যাসটা হয়তো সময় মতো 2-5 দিনের মধ্যে দেওয়ার কথা, দেখবে 2-5 দিন হয়তো দিল না, 10 দিন চলে গেল, 12 দিন চলে গেল, 15 দিন চলে গেল। তো তোমাকে তো ছুটতে হবে না, খাওয়া বন্ধ হয়ে রয়েছে, রান্না বন্ধ হয়ে রয়েছে, তোমাকে দেখা যাবে গ্যাসের ওই ডেলিভারি অফিসে তোমাকে 2-4 বার ধরে ঘুরতে হচ্ছে। আরও এরকম কত রকমের সাধারণ ছোটোখাটো কাজ রয়েছে। তো এই সমস্ত কাজের চক্করে তোমরা যখন নিজেরা জড়িয়ে থাকবে, যে দেশের কথা ভাববে, দেশের উন্নতির কথা ভাববে, একটু অতিরিক্ত পরিশ্রম করবে মানুষের জন্য, দেশের জন্য, ওগুলো একেবারে শেষ। আমার তো কোথাও না কোথাও মনে হয় যে সাধারণ মানুষকে এই রকম চক্করে জড়িয়ে রাখাটাই হচ্ছে একটা শ্রেণীর উদ্দেশ্য, যে মানুষ যত জড়িয়ে থাকবে নিজেদের সমস্যা নিয়ে, নিজেদের কাজের মধ্যে নিজেরা হ্যারাসমেন্টে থাকবে, ও দেশের কথা আর রাষ্ট্রনেতাদের সম্পর্কে তাদের যে অনেকের কি বলবো, যে দুর্নীতি পরায়ণতার ব্যাপার, সেটা নিয়ে আর প্রশ্ন করার সময় পাবে না। মানুষকে নিজের সমস্যায় নিজেদেরকে ডুবিয়ে রাখো, জড়িয়ে রাখো, বা সমস্যার সমাধান করতে পারবে না, সারা বছর চলে যাবে ওই করে করে। এই সমস্ত ছোটোখাটো সমস্যাগুলোর মধ্যে পড়ো না তোমরা মানে কি বাড়ির লোকজন পড়ে কি পড়ে না?
পড়েই না, এটা ভালো আছে। কিরে লিঙ্ক চলে গেল নাকি রে? আওয়াজটা আসে না কেন বুঝতে পারছি না। হ্যালো। না স্যার, শোনা যাচ্ছে। মানে বলতে হবে তো, বুঝতে পারছি না, সব চুপ করে গেল। কি মনের কথা বলছি নাকি বিরুদ্ধে যাচ্ছি? তো লেখক বলেছেন এই যে সমুদ্র হিমাচল, উত্তরে হিমালয় পর্বত প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে, দক্ষিণে বঙ্গোপসাগর কার মতো পড়ে রয়েছে? পরিখার মতো পড়ে রয়েছে। আমাদের এই বাংলাকে নিরাপত্তার বলয়ের মধ্যে, বেষ্টনীর মধ্যে ধরে রেখেছে। অথচ সেই শস্য শ্যামলা সবুজ এই বাংলা একটা শ্রেণীর কাছে রিক্ত, নিঃস্ব। তাহলে এই সব মানুষগুলোর দিকে মানুষের উচিত মানবিকতার হাত বাড়িয়ে দেওয়া, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। লেখক যেমন সমস্যাটাকে তুলে ধরেছেন, এর আগেও বলেছিলাম যে সমস্যাকে যেমন তুলে ধরেছেন, শুধু সমস্যা তুলে ধরে ক্ষান্ত হননি, ওই সমস্যা থেকে বেরিয়ে আসার উপায়ও তিনি বাতলে দিয়েছেন। এবং সেই সমস্যার সমাধানের রাস্তা কিভাবে বলে দিয়েছেন? একমাত্র মানুষকে একসাথে মিলেমিশে বাঁচতে হবে, একে অপরের পাশে থাকতে হবে, যে পিছিয়ে পড়ছে তাকে টেনে নিয়ে আসতে হবে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এই হাত বাড়াও, এই যে শিরোনামের তাৎপর্য এইখানেই রয়েছে, যে এই সব কোটি কোটি পিছিয়ে পড়া অন্ধকারে থাকা মৃতপ্রায় মানুষের দিকে একমাত্র সাহায্যের হাত, মানবিকতার হাত বাড়িয়ে দিয়েই তবে গিয়েই এদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসা সম্ভব, তবে গিয়েই এদের উন্নতি হবে, তবে গিয়েই এরা বাঁচবে মানুষের মতো মানুষ হয়ে। আর তা যদি না করো, অর্থাৎ মানুষ যদি শুধুমাত্র রাষ্ট্রের ওপরে বা রাষ্ট্র নেতাদের উপরে ছেড়ে দেয়, তাহলে এদের সেই দিনের মতো আজও অন্ধকারে হারিয়ে যাওয়ার মতো অবস্থা হবে। তাই আমাদেরই কর্তব্য, আমাদেরই উচিত মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে এদের পাশে দাঁড়ানো। তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক, সেই প্রশ্নের উত্তরে ধরো গারো পাহাড়ের নিচে ওখানে জমিদারদের কথা আছে, ছাতির বদলে হাতি, ওখানে জমিদারদের কথার সাথে সাথে মহাজনদের কথাও আছে। তাহলে মহাজনদের শোষণ, জমিদারদের শোষণ এখান থেকে অল্প অল্প করে টেনে নিয়ে আসবে। তারপরে কি আছে? তারপরে ওই যে আমাদের এখনও পড়ানো হয়নি মেঘের গায়ে জেলখানা, ওখানে কিন্তু ইংরেজ শাসকদের শোষণের কথা আছে। ওখানে জেলখানার মধ্যে যারা পাহারা দিচ্ছে সেই পাহারাদারদের শোষণের কথা আছে, অত্যাচারের কথা আছে। তারপরে ওই যে বন্যার সঙ্গে যুদ্ধ বলে একটা চ্যাপ্টার আছে না, এটা সিলেবাসের বাইরে যদিও আছে। সূচিপত্রটা সামনে কারোর আছে? হ্যাঁ স্যার। কী আছে যেন, বন্যার সঙ্গে যুদ্ধ নাকি একটা আছে? হ্যাঁ, বন্যার সঙ্গে যুদ্ধ। বন্যার সঙ্গে যুদ্ধ এখানে সম্ভবত অজয় না দামোদরের তীরবর্তী অঞ্চল বারবার বর্ষার সময় বন্যার কারণে ভেসে যাচ্ছিল, এবং এখানে কৃষকদের কথা আছে, যে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই কৃষকদের উপরে অত্যাচারের কথা আছে, শোষণের কথা আছে। আবার পাতালপুরীর যে রাজ্য বলে যে চ্যাপ্টারটা আছে না, পাতালপুরীর রাজ্য, এখানে আছে কাদের কথা? এখানে আছে খনি, মানে যে কয়লা খনি, কয়লা খনির গভীরে যে শ্রমিকেরা নামে, অথচ তাদের যে পারিশ্রমিক তারা সেই যথার্থ পারিশ্রমিক পায় না, তাদের মুখের গাছ কেড়ে নেয় কয়লা খনির মালিকেরা। এখানে মালিকদের কথা আছে। কলের কলকাতাতে কিন্তু ইংরেজ প্রভুদের কথা আছে, শোষণের কথা আছে, অত্যাচারের কথা আছে। তো এইরকমভাবে মালিক শ্রেণীর কথা টেনে নিয়ে আসবে, তারপরে ইংরেজদের কথা টেনে নিয়ে আসবে, আর জমিদার মহাজনদের কথা টেনে নিয়ে আসবে, অর্থাৎ শাসকের কথা, ক্ষমতাবানদের কথা, সাম্রাজ্যবাদীদের কথা টেনে নিয়ে এসে কীভাবে তারা খুন করেছে, কোটি কোটি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, এবং সেই সমস্ত মানুষগুলোকে টেনে তুলে নিয়ে আসার দায়িত্ব আমাদের মতো মানুষদের, যারা মানবতার কথা বলি। আমরা মানবতার কথা শুধু বলি না,
মানবতাটাকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা চলছে। তারাই সাহায্যের হাত বাড়িয়ে দেবে অন্ধকার থেকে আলোর দিকে টেনে তুলে নিয়ে আসার জন্য। তাহলে তোমরা শুধু এই আমার বাংলায় হাত বাড়াও এইটুকু অংশ পড়ার পরে শুধু পরীক্ষার জন্য তৈরি হবে তা নয়, সমাজের এইরকম অন্ধকারে থাকা মানুষদেরকে যার যতখানি ক্ষমতা বা সামর্থ্য চলার পথে যখনই দেখবে একটু হলেও সেই মানবতার হাতটা বাড়িয়ে দিও, তাহলেই সার্থক হবে। এখান থেকে আর কিছু জিজ্ঞাসা করার আছে? স্যার এই গল্পগুলো কার লেখা, মানে রাইটারের নাম? এমা আমার বাংলা তো সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, তা আমার বাংলার তো এক একটা রচনা এগুলো। আচ্ছা আচ্ছা। কি অবস্থা, সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বউ। আরে না না, ভুলে গেছিলাম। সীতাকার বউ বলো তো, জানো? রাম। সীতা তো রাবণেরও বউ, স্যার কিভাবে? কয়েকদিনের জন্য। রাবণের বউ তো এই যে মন্দাকিনী। মন্দাকিনী বলে, মন্দোদরী। ওই তো একই ব্যাপার। মন্দাকিনী বলে, মন্দাকিনী তো ফিল্ম আর্টিস্ট ছিল। জানি না এই মুখ করে দিচ্ছি। তাহলে সীতাকার বউ স্যার রামের। রাবণের। হ্যাঁ স্যার, রাবণের না, রামের বউ। রাবণের ক্ষণিকের ওই যে ক্ষণিকের কয়েকদিনের জন্য ক্ষণিকের কিভাবে হয়েছে? টেম্পোরারি, কয়েকদিন ধরে আজকে রেখেছিল না তো স্যার ওই ক্ষণিকেরটাও কি মানে বউ হয়ে গেল? কয়েকদিন ধরে আটকে রেখেছে তাই বলে কি বউ হয়ে যাবে? ওটাই তো স্যার। সেটাই তোমরা বের করবে, তোমরা বড় হয়েছো, কিভাবে সেটা সম্ভব হলো তার রহস্য উদ্ঘাটন করার কাজ তো তোমাদেরই। স্যার এই ডিসকভারিটা তুমি বের করছো, সেজন্য তুমি ঠিক আছে স্যার, সবই সম্ভব। ওই তো বলছে সবই সম্ভব। আলাউদ্দিন খলজিরও তো বউ ছিল পদ্মিনী, ছিল না? হ্যাঁ বলে, কি করেছিল? আলাউদ্দিন খলজি পদ্মিনীকে কবে পেল? তার বউ হলো। পেয়েছিল। এই বয়সে তোমাদের সেটা উদ্ঘাটন করতে হবে রহস্য। ওই আলাউদ্দিন খলজি স্বপ্ন দেখতো না রোজ রাতে, স্বপ্নে বউ হয়েছিল। তাই এই সমস্ত অপ্রাসঙ্গিক কথাবার্তা রেকর্ড হয়ে যাচ্ছে সব। আজকের মতো এই পর্যন্ত, টাটা, গুড নাইট। Good night, sir. Bye. Good night, sir.